এই ভিডিওর টপিক হচ্ছে মেমোরি। অপারেটিং সিস্টেমের আরেকটা ফাংশন হলো মেমোরি ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে কীভাবে অপারেটিং সিস্টেম মেমোরিকে ম্যানেজ করে এবং মেমোরিকে ম্যানেজ করার জন্য অপারেটিং সিস্টেম কীভাবে এক মেমোরি থেকে অন্য মেমোরিতে ডেটা সেন্ড করে এবং অ্যাক্সেস টাইম কীভাবে ইনক্রিজ হয় এবং অ্যাক্সেস টাইম ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিপিইউ ইউটিলাইজেশন কীভাবে বৃদ্ধি হয় এইগুলো সম্পর্কেই জানবো। তো দেখো, মেমোরি আমরা দেখেছি কম্পিউটারের মধ্যে জেনারেলি আমরা কী দেখেছি যে মেমোরি জেনারেলি দু ধরনের হয়। একটা মেমোরিকে বলা হয় সেকেন্ডারি মেমোরি, একটা মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলতে আমরা কী দেখেছি, হার্ড ডিস্ক, আর প্রাইমারি মেমোরি বলতে কী দেখেছি আমরা, র্যাম। এগুলো মোবাইলের মধ্যে পাওয়া যায়। এবার বিষয় হলো কি, যে এই দুটো ছাড়াও আরও কিছু মেমোরি আছে, যেমন ক্যাশে মেমোরি আছে, তো ভার্চুয়াল মেমোরি আছে। এগুলো নিয়ে আমরা পরে জানবো। যাই হোক, আমরা আগে দেখি যে একটা মেমোরির ইম্পর্টেন্ট বিষয়গুলি কী কী। মেমোরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনটি। একটাকে বলা হয় মেমোরি সাইজ, দ্বিতীয়টাকে বলা হয় মেমোরি অ্যাক্সেস টাইম কত, তৃতীয় হলো মেমোরি কস্ট পার ইউনিট কত। তো কস্ট দেখো, অ্যাকচুয়ালি কী দেখবো আমরা, যে মেমোরি অ্যাকচুয়ালি যতটা সাইজ বড় হবে, মেমোরি সাইজ বড় হওয়া মানে তার অ্যাক্সেস টাইম কমে যাওয়া, এবং মেমোরির সাইজ ছোট হওয়া মানে তার অ্যাক্সেস টাইম বেশি হওয়া। কি বললাম, যে মেমোরির সাইজ যত বড় হবে তত অ্যাক্সেস টাইম বৃদ্ধি পাবে, তার মানে ততটা স্লো হবে, এবং মেমোরির যতটা ছোট্ট হবে ততটা কী হবে, অ্যাক্সেস টাইম ততটা কম হবে। এবারে কস্ট পার ইউনিট কী বলবো, তো কস্ট পার ইউনিট দেখো, যদি একটা মেমোরি যদি বেশি হয় তাহলে অবশ্যই কস্ট পার ইউনিট কম হবে, মেমোরি যদি কম হয় তাহলে কস্ট পার ইউনিট বেশি হবে। এবারে আমরা বুঝবো যেটা, যে আমাদের প্রয়োজনটা কি। আমাদের প্রয়োজন দেখো, সবার যেটা প্রয়োজন হয়, আমাদের বেশি মেমোরি লাগবে, আবার আমরা চাইবো বেশি মেমোরি হোক কিন্তু কাজ যাতে দ্রুত গতিতে হয়, মেশিন যাতে ফাস্ট হয়, আর তৃতীয় কী চাইবো আমরা, যাতে আমাদের কস্টটা কম হয়। তাহলে এমন কি কিছু পাওয়া সম্ভব যেখানে তিনটেই হবে, যে আমরা বেশি পরিমাণে মেমোরিও পাবো, আমাদের দ্রুত গতিতে কাজও করবে মেমোরি, এবং আমাদের কস্ট পার ইউনিট কম হবে। তো এইগুলো যখনই চাইতে যাব তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। কী কী সমস্যা উৎপন্ন হতে পারে মেমোরি থেকে? তো প্রবলেমগুলো কী কী হলো, প্রবলেম দেখো কী কী হতে পারে। প্রবলেম হচ্ছে যে মেমোরি সাইজ বড় যখন হবে, যখন মেমোরি সাইজ যদি বিগ হয়, সেই ক্ষেত্রে কী হবে, ডেটা সার্চ করতে বেশি সময় লাগবে। সিম্পল কথা, যে সিপিইউ যখন ডেটাকে সার্চ করবে মেমোরি থেকে, ধরো সেই সময় কিন্তু সিপিইউকে বেশি অ্যাড্রেস খুঁজতে হবে। যত বেশি অ্যাড্রেস ওকে খুঁজতে হবে, যত বড় এরিয়া হবে, তোমাকে একটা বড় এরিয়ার মধ্যে একটা লোককে খুঁজতে দিলে তোমার সময়টা বেশি লাগবে, তোমাকে যে ছোট্ট এরিয়ার মধ্যে একটা লোককে খুঁজতে দিলে তুমি কিন্তু কম সময়ের মধ্যে খুঁজে নেবে। তাহলে যত বড় এরিয়া হবে তত প্রসেস বেশি থাকবে, যত প্রসেস বেশি থাকবে তোমাকে ততগুলো অ্যাড্রেস ফাইন্ড আউট করতে হবে ওয়ান বাই ওয়ান। কিন্তু যদি ধরো মেমোরি ছোট্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসের সংখ্যাটাও কম থাকবে। প্রসেসের সংখ্যা কম হওয়ার ফলে কী হবে, তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া যাবে, আর যত তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া যাবে তত তাড়াতাড়ি সেটা এক্সিকিউটও করা যাবে। তাহলে আমরা কি বলবো, মেমোরি সাইজ যদি বড় হয় তাহলে কী হবে, তার অ্যাক্সেস টাইম কী হবে, বৃদ্ধি পাবে, এবং সেটা স্লো হবে তুলনামূলকভাবে। এবং যদি মেমোরি ছোট্ট হয় তাহলে তার অ্যাক্সেস টাইম ফাস্ট হবে। এইটা ফার্স্ট আইডিয়া তোমাদের, যে মেমোরি সাইজটার উপর কেমনভাবে ডিপেন্ড করে অ্যাক্সেস টাইম। দ্বিতীয় কথা হলো যে যত ছোট এরিয়া হবে তত অ্যাক্সেস টাইম ফাস্ট হবে, ঠিক কথাই, কিন্তু তত কি কস্ট পার ইউনিট তত বৃদ্ধি পাবে। আর যত এরিয়া কম বেশি হবে সেক্ষেত্রে টাইম অ্যাক্সেস টাইম হয়তো বাড়বে কিন্তু কস্ট পার ইউনিট কম হবে। এটা ইন্টার রিলেটেড। তাহলে আমাদের প্রবলেম কী হলো, প্রবলেম হলো যে মেমোরির সাইজ যত বিগ হবে, যত বড় হবে তত অ্যাক্সেস টাইম বাড়বে, এবং কস্ট পার ইউনিট কম করতে গেলে আমাদের কী করতে হবে, মেমোরি ইউজকে বাড়াতে হবে, মানে মেমোরি সাইজকে বাড়াতে হবে। এই ব্যাপারগুলো হচ্ছে মেন প্রবলেম, যে কীভাবে করা যাবে, কীভাবে একটা বড় মেমোরি ব্যবহার করব কিন্তু তার অ্যাক্সেস টাইম বড় হবে, কীভাবে আমরা একটা ছোট মেমোরির মাধ্যমেও তোমার কস্ট পার ইউনিটকে কম করে নিতে পারবো। তো এইগুলো বুঝতে গেলে প্রথমেই আমরা যেটা আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে যেসব মেমোরিগুলো থাকে সেগুলো নিয়ে একটু বলে দিই। তো প্রথমেই আমি বলবো যে আমাদের সবচেয়ে মেমোরি কী কী থাকে। একটা থাকে সেকেন্ডারি মেমোরি, একটা থাকে প্রাইমারি মেমোরি, আর কি থাকে, সিপিইউ থাকে। আরও কিছু মেমোরি থাকে, যে মেমোরিগুলো হচ্ছে একটা ক্যাশ মেমোরি, আর একটা হচ্ছে রেজিস্টার্স। তো দেখো, এই যে রেজিস্টারই হোক, ক্যাশ মেমোরি হোক, অথবা র্যামই হোক, এরা কিন্তু সিপিইউ এর সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করে। কারা সিপিইউ এর সঙ্গে সরাসরি ইন্টারাক্ট করে? ক্যাশ মেমোরি, রেজিস্টার এবং প্রাইমারি মেমোরি। সিপিইউ কোনো জিনিস প্রয়োজন হলে, কোনো প্রসেসের প্রয়োজন হলে সিপিইউ কিন্তু এই জায়গাগুলো থেকেই সার্চ করে।
কিন্তু আমি কি বললাম যে মেমোরি যত বড় হবে তার মধ্যে তত পরিমাণে প্রসেস থাকবে। প্রসেস কি প্রোগ্রাম, যে মেমোরি যত বড় হবে তার মধ্যে তত প্রসেস থাকবে, তাই আমরা বলি কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে সমস্ত তথ্য থাকে, তাই তো। কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে সমস্ত প্রোগ্রাম থাকে এবং কি হয় যখন মেশিন রান করে, মেশিন চালু থাকে, যখন যখন আমরা কম্পিউটার কাজ করি সেই সময় কিন্তু আমরা যে প্রসেসগুলো নিয়ে কাজ করি সেই প্রসেসগুলোর মধ্যে 90% প্রসেস কিন্তু কি চলে আসে প্রাইমারি মেমোরির মধ্যে প্রিলোড হয়ে যায়। তো আমরা মানে প্রিফেচ হয়ে যায়, কি হয় প্রিফেচ হয়ে যায়। তাহলে কি বলবো আমরা, সিপিইউ কখনোই কিন্তু ডাইরেক্ট সেকেন্ডারি মেমোরি সে ইন্টারাক্ট করে না, সে ইন্টারাক্ট করে কার সঙ্গে, প্রাইমারি মেমোরির মধ্যে। আর তাছাড়া কিছু মেমোরি আছে ক্যাশে মেমোরি এবং রেজিস্টার। তো আমি কি বললাম যে আমরা জেনারেলি কি দেখেছি, একটা হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 1 TB প্রায়, বা আরও আমরা অনেক রকম সাইজের দেখেছি। এবং আমরা কী দেখেছি যে আমাদের র্যামের সাইজ কিন্তু হতে পারে 4 GB হতে পারে, 8 GB হতে পারে, এখন আপ টু 16 GBও র্যাম পাওয়া যায়। তো প্রাইমারি মেমোরিকে আমরা র্যাম বলেই চিনি, সেকেন্ডারি মেমোরিকে আমরা হার্ড ডিস্ক বলেই চিনি। তো ব্যাপার হলো সেকেন্ডারি মেমোরি একটা পার্মানেন্ট অ্যাড্রেস মানে পার্মানেন্ট মেমোরি, কিন্তু প্রাইমারি মেমোরি একটা টেম্পোরারি মেমোরি। যাই হোক, প্রাইমারি মেমোরি যতই টেম্পোরারি হোক, এটা মেন মেমোরি, যে কারণেই এইটার সঙ্গে সিপিইউর একটা সরাসরি সম্পর্ক আছে। তাহলে এই পুরো পোর্শনটা কিন্তু সিপিইউ ডাইরেক্ট অ্যাক্সেস করে। এবার দ্বিতীয় ব্যাপারটায় আমি আসি, যে দেখো আমি কে বললাম সিপিইউ যখন কোনো প্রসেসকে চায়, কোনো প্রসেসকে এক্সিকিউট করে, সেই মুভমেন্টে কিন্তু সে প্রাইমারি মেমোরি থেকে ডেটা খোঁজ করে, ডেটার খোঁজ করতে পারে, ডেটা 90% ডেটা কিন্তু ওখান থেকে সে খুঁজে পেয়ে যাবে, এটাই প্রবাবিলিটি। সাধারণত এটাই হয়। আরও মানে এটা প্রবাবিলিটির কথা বলছি, ধরে নাও 90% ডেটা ওখান থেকে পেয়ে যায়, তাহলে 10% ডেটা সেকেন্ডারি মেমোরি থেকে পাই, এটাই ধরে নিলাম। কিন্তু ব্যাপার হলো যে যখনই দেখো কী হয় অ্যাকচুয়ালি, যেহেতু এই সেকেন্ডারি মেমোরির সাইজ বড়, বিগ সাইজ, তার এর অ্যাক্সেস টাইমটা কম, এবং প্রাইমারি মেমোরির সাইজটা ছোট্ট, তার অ্যাক্সেস টাইমটা খুবই অতি দ্রুত। আবার তার থেকে ছোটো মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, রেজিস্টার, যেমন তোমরা জানো যে রেজিস্টার এবং ক্যাশ মেমোরি এগুলো জানাতে কিলোবাইটেই মেজার করা হয়, তাহলে এদের সাইজটা আরও ছোট্ট, তাহলে এরা আরও দ্রুত গতিতে কাজ করতে পারে। এবার কি হচ্ছে যে আমি যে ক্যাশে মেমোরি রেজিস্টার নিয়ে আলোচনা করছি না, কারণ এরা এতটাই ছোটো যে কোনো একটা প্রসেসকেও হোল্ড করা, মানে এরা একাধিক প্রসেসকেও হোল্ড করতে পারে না। তো আমি মেন আলোচনা যেটা করব সেটা হলো প্রাইমারি মেমোরির সঙ্গে সিপিইউ রিলেশন। এই দুটোকে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, এই দুটো তোমরা কম্পিউটার আর্কিটেকচারে দেখতে পারবে, ক্যাশ মেমোরি সম্পর্কে বা রেজিস্টার সম্পর্কে তোমরা কম্পিউটার আর্কিটেকচারে ভালোভাবে পড়েছ আশা করি। তো আমি এখন যেটা আলোচনা করছি সিপিইউর সঙ্গে মেইন মেমোরি কি সম্পর্ক। তো আমি কি বললাম যে সেকেন্ডারি মেমোরি আমরা কি চাইবো, আমাদের সিস্টেমটা কেমনভাবে তৈরি হয়েছে দেখো, যে যেহেতু একটা বড় মেমোরি আছে যেটা পার্মানেন্টলি ডেটা স্টোর করে, সেটা হলো সেকেন্ডারি মেমোরি, আর একটা ছোট্ট মেমোরি আছে যার নাম হলো প্রাইমারি মেমোরি, কিন্তু সেটা অনেক দ্রুত গতিতে কাজ করে সেকেন্ডারি মেমোরির তুলনায়। তাহলে কি হয় যে যখন প্রসেসগুলো লোড হয়, ধরো এই একটা এই আমাদের রয়েছে হার্ড ডিস্ক থেকে এই হয়েছে র্যাম। তো র্যামের মধ্যে কি হয়, এই যে হার্ড ডিস্কের মধ্যে কি হতে পারে, একাধিক প্রসেস বা প্রোগ্রাম থাকতে পারে, একাধিক প্রসেস বা প্রোগ্রাম থাকে এর মধ্যে। তো কি হয় যখন মেশিন রান করে, P3 P4 P5 PN, তো একাধিক প্রসেস আছে, সেইগুলো কিন্তু কি হয় প্রত্যেকটা মেন মেমোরির মধ্যে বা র্যামের মধ্যে এসে কি হয় লোড হয়। এই লোড হওয়ারটাকে আমরা বলছি প্রিফেচ হয়, মানে আগের থেকে এসে পরে লোড হয়ে বসে থাকে ওরা, সিপিইউ কিন্তু ওখান থেকে ডেটাকে টেনে নেয়, মানে সিপিইউ ওখান থেকে ডেটাকে অ্যাক্সেস করে। তাহলে সিপিইউ নিশ্চয়ই ডাইরেক্ট কী হবে, সিপিইউ ডাইরেক্ট কোথা থেকে ডেটা তুলবে, র্যাম থেকে, বা র্যামে ডেটা রাখবে। তো অ্যালোকেশন ডিঅ্যালোকেশনের পরে আমরা আলোচনা করবো কীভাবে কী হয়। দেখেন এখন কি বুঝছি যে প্রসেসগুলো জেনারেলি যেগুলো গুরুত্বপূর্ণ প্রসেস সেগুলো কিন্তু সবই কী হয়ে যায় র্যামের মধ্যে চলে আসে, মানে মেন মেমোরির মধ্যে চলে আসে। তাহলে আমরা যখন একের পর এক ডেটাকে সিপিইউ কী করে, আমরা কী করে মেশিন সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরির মধ্যে চলে আসে। এই ওভারঅল কাজটা কিন্তু মনে রাখবে অপারেটিং সিস্টেমই করে, কিন্তু তো অপারেটিং সিস্টেমের এটা রেসপন্সিবিলিটি যে প্রসেসগুলোকে বা প্রোগ্রামগুলোকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরির মধ্যে নেওয়া আসে, এবং সিপিইউ কী করে সেই মেমোরি সেই প্রসেসগুলোকে নিয়ে এক্সিকিউট করে। এবারে মেন যে ব্যাপারটা সেটা বলবো যে কীভাবে বুঝবো যে একটা সেকেন্ডারি মেমোরি থাকলে, এবং একটা দেখো আমরা কী বললাম একটা বিগ মেমোরি সেকেন্ডারি মেমোরি যেটা স্লো গতিতে কাজ করে, একটা প্রাইমারি মেমোরি যেটা র্যাম দ্রুত গতিতে কাজ করে। তার জন্য কী করে অপারেটিং সিস্টেম সেগুলোকে সেকেন্ডারি প্রসেসগুলোকে সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরির মধ্যে নিয়ে আসে, কারণ দুটো কারণ, তার কারণ এই একে দ্রুত গতিতে কাজ করে, দ্বিতীয় কারণ প্রসেসর কী করে ডাইরেক্ট প্রাইমারি মেমোরি থেকে ডেটা ফেচ করতে নেয় এবং এক্সিকিউট করে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে কীভাবে কাজটা করে। তো দেখো কি অ্যাকচুয়ালি কম্পিউটার কি এর মধ্যে কি আমরা দেখতে পেলাম যে কম্পিউটারের মধ্যে একটা সেকেন্ডারি মেমোরি আছে, কম্পিউটার যেটা বড় সাইজের,
কিন্তু একটা প্রাইমারি মেমোরির সাহায্যে দ্রুত গতিতে কম অ্যাক্সেস টাইমে কাজ করে নেওয়া যাচ্ছে। তাহলে আমরা কি আমাদের দুটো যে প্রবলেম ছিল যে মেমোরির সাইজ বড় হবে এবং অ্যাক্সেস টাইম বেশি হবে, তো মেমোরির সাইজ বড়োর প্রবলেম সলভ হয়ে গেলো সেকেন্ডারি মেমোরির মাধ্যমে, এবং অ্যাক্সেস টাইম কম হবে তার প্রবলেম সলভ হয়ে গেলো র্যামের মাধ্যমে। তো এই দুটোকে এমনভাবে অ্যাটাচ করে দেওয়া হলো যার কারণে আমরা কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কি দেখতে পাই যে মেমোরিও বেশি এবং দ্রুত গতিতেও কাজ করছে, কিন্তু এই ওভারঅল ম্যানেজমেন্টটা করছে অপারেটিং সিস্টেম। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কীভাবে এটা অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা কীভাবে মেনটেন করছে করা হচ্ছে। দেখো তুমি, তো আমি ধরে নিচ্ছি ধরো যে মেন মেমোরি এক্সিকিউশন টাইম বা অ্যাক্সেস টাইম হচ্ছে 10 মিলিসেকেন্ড এবং সেকেন্ডারি মেমোরির অ্যাক্সেস টাইম হচ্ছে ধরো 100 মিলিসেকেন্ড। ধরে নাও যে বড় মেমোরি একটু স্লো গতিতে কাজ করবে এবং প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিটা ফাস্ট কাজ করবে। তো আমি ধরলাম এটা যদি এর থেকে অনেক দ্রুত গতিতে কাজ করে, আমি একটা এক্সাম্পল নিলাম, তো 10 মিলিসেকেন্ড পার সেকেন্ড, 10 মিলিসেকেন্ড নাই একটা ডেটাকে অ্যাক্সেস করতে, এই 100 মিলিসেকেন্ড নাই। এইবারে ধরা যাক যে আমি কি বললাম, ধরো 90% অফ ডেটা কী পাওয়া যায়, 90% ডেটা পাওয়া যাচ্ছে প্রসেস সিপিইউ পেয়ে যাচ্ছে ডাইরেক্ট, 90% ডেটা সিপিইউ পেয়ে যাচ্ছে বা প্রসেস সিপিইউ পেয়ে যাচ্ছে মেন মেমোরির থেকে, আর 10% যে প্রসেস আছে সেটা ওরা মেন মেমোরিতে পাচ্ছে না, প্রথমে মেন মেমোরিতে যাচ্ছে, মেমোরিতে সার্চ করছে, পাচ্ছে না, তারপরে সে অবশ্যই সেকেন্ডারি মেমোরিতে সার্চ করতে যাচ্ছে। তাহলে দেখো তো কী হচ্ছে ব্যাপারটা, কীভাবে আমি অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বের করছি। তাহলে আমি কি বললাম যে কী বললাম না, 90% ডেটা এখানে 10টার মধ্যে 9টা ডেটা এখান থেকে পাওয়া যাবে, 10টার মধ্যে একটা ডেটা এখান থেকে পাওয়া যাবে, এই হলো সিম্পল ইকুয়েশন। তো আমি এবার ধরে নিচ্ছি ধরো যে কী করে অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা বের করবো আমরা। তো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হচ্ছে যে ধরো আমি কি বললাম যে আমি 90% ডেটা কোথা থেকে পাই, র্যাম থেকে পাই, তাহলে আমি কি বলবো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বের করছি আমি। তো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হবে, 90% মানে 0.9 ধরে নিলাম, 0.9 10 মিলিসেকেন্ডের মধ্যে 0.9 ও এখান থেকে পেয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে। এবং সেকেন্ডারি মেমোরি থেকে কী পাচ্ছে 0.1 ইন্টু, দেখো এর কত সেকেন্ডে কাজ করে, ও মিলিসেকেন্ড 100 মিলিসেকেন্ড, তা 100 মিলিসেকেন্ড ও এক্সিকিউট করতে পারে, 100 মিলিসেকেন্ড প্লাস যেটা হচ্ছে কি ওর ডিলে টাইম যেটাকে বলছি আমরা, বা পেনাল্টি যেটা বলছি, যে দেখো 10 সেকেন্ড তো এখানে সার্চ করে এসেছি, ডেটাটাকে পাইনি, তারপরে ডেটাটা এখান থেকে ফেচ করা হয়েছে, তো তার জন্য তো 10 সেকেন্ড এক্সট্রা টাইম লেগে গেছে, 10 মিলিসেকেন্ড এখানে রাখলাম আমি। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে বেরোচ্ছে 9, আমি 90% বললাম, 0.9 কনভার্ট করে নিয়েছি, কনফিউশন হওয়ার দরকার নেই, 9 প্লাস এখানে কী হবে 0.1, তাহলে এটা 11, তো 9 + 11 = 20 মিলিসেকেন্ডে কি হচ্ছে 20 মিলিসেকেন্ডের মধ্যে একটা কাজ একটা প্রসেস এক্সিকিউট করে যাচ্ছে, তাহলে অ্যাক্সেস টাইম 20 মিলিসেকেন্ড। তো দেখো অ্যাকচুয়ালি র্যামের অ্যাক্সেস টাইম ছিল 10 মিলিসেকেন্ড আর সেকেন্ডারি মেমোরির অ্যাক্সেস টাইম ছিল 100 মিলিসেকেন্ড, কিন্তু দুটোর সাহায্যে কীভাবে দেখো 20 মিলিসেকেন্ডের অ্যাক্সেস টাইমকে 20 মিলিসেকেন্ড করে নেওয়া গেলো। তার মানে বুঝতে পারলাম কি মেশিনের স্পিড দাম তো বেড়ে গেল, মেশিনের স্পিড বেড়ে গেলো কি দুটো মেমোরির সাহায্যে। এর মধ্যে আমি বুঝাতে পারলাম যে সেকেন্ডারি মেমোরি সাইজ বড় হতে পারে, প্রাইমারি মেমোরি ছোটো হতে পারে, দুটোর অ্যাক্সেস টাইম কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিন্তু অ্যাভারেজ যদি করা হয়, দুটোকে নিয়ে মিলিয়ে যদি কাজ করা হয়, তাও কিন্তু আমরা সেকেন্ডারি মেমোরি থেকে দ্রুত কাজ করে দিতে পারে আমাদের কম্পিউটার। তো এই হলো ব্যাপার আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইমের ব্যাপারে আমি বললাম যে কীভাবে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম নির্ণয় করতে হয়, এবং এর ফলে কী হয় কম্পিউটারের এক্সিকিউশন বা অ্যাক্সেস টাইমটা কী হয় দ্রুত হয়, এবং আমরা একটা বড় মেমোরিকে সঙ্গে হাই স্পিড মানে অ্যাক্সেস টাইমটাকে ছোটো করে নিতে পারি। আর দেখো যখন বড় মেমোরি ইউজ করা হবে তখন অবশ্যই কস্ট পার ইউনিট অবশ্যই কম হয়ে যাবে। এগুলো একদম সিম্পল ব্যাপার। তো আমরা এখান থেকে দুটো দেখলাম। এবারে আমরা পরের ভিডিওতে যেটা দেখবো সেটা হলো যে কীভাবে মেমোরি অ্যালোকেট করা হয়, যে কন্টিনিউয়াস অ্যালোকেশন, নন কন্টিনিউয়াস অ্যালোকেশন, এইসব ব্যাপারগুলো আমরা পরে দেখব, এবং কীভাবে অ্যাড্রেসকে ট্রান্সলেট করা হয় এগুলো আমরা পরে দেখব, কারণ এগুলো বিভিন্ন ধরনের অ্যাড্রেস ট্রান্সলেট করে, যেমন এগুলো আমরা পরে দেখব যে কীভাবে অ্যাড্রেস ট্রান্সলেট হচ্ছে, লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসে কীভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো পরের ভিডিওতে দেখবো আমরা যেগুলো আছে। তো এখন আমরা আরেকটি জিনিস কী দেখব যে এইবারে কিভাবে এখান থেকে আমরা যেটা করছি যে সিপিইউ ইউটিলাইজেশন প্রবাবিলিটি কী আছে, যে সিপিইউ ইউটিলাইজেশন প্রবাবিলিটি যদি দেয়, তো সিপিইউ ইউটিলাইজেশন প্রবাবিলিটি কীভাবে নির্ণয় করতে হয়, জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব যে কীভাবে করা হয়। তো আমরা প্রথমে এখানে আসি যে ধরো যে আমি প্রথমে বললাম যে আমি কি বলেছি যে এই হলো আমাদের মেন মেমোরি, এই মেন মেমোরি এইটা হচ্ছে
সিপিইউ তো কি বলো মেন মেমোরি থেকে কি হয় অনেকগুলো মেমোরি কি প্রসেস কি আছে যে মেন মেমোরির মধ্যে চলে আসে, তো সিপিইউ থেকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রসেসগুলো কি আসে মেন মেমোরির মধ্যে চলে আসে। তো আমি ধরলাম যখন P1 P2 P3 P4 P5 P6 মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি হয়, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মধ্যে কি হয় একাধিক প্রসেস সিপিইউর মধ্যে চলে আসতে পারে। তো একাধিক প্রসেস যখন সিপিইউর মধ্যে চলে আসবে তো কী হবে, জেনারেলি প্রসেসগুলো এইগুলো প্রথমে কী আসবে, প্রথমে প্রসেসগুলো কীর মধ্যে চলে আসবে, র্যামের মধ্যে চলে আসবে, মানে মেন মেমোরির মধ্যে। তো মেন মেমোরির মধ্যে P1 আসবে, P2 আসবে, P3 আসবে, প্রত্যেকটা কিন্তু কোথায় আসবে, মেন মেমোরির মধ্যে আসবে, তখন এক্সিকিউট হবে এবং সেগুলো আবার কোথায় যাবে, সিপিইউর মধ্যে যাবে, প্রত্যেকটা সিপিইউর মধ্যে যাবে। তো মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে কী হয়, মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে যে যখন কি হয় যে এই সেকেন্ডারি মেমোরি থেকে প্রসেসগুলো যদি একাধিক প্রসেস, কতগুলো প্রসেস র্যাম থেকে কতগুলো প্রসেস সেকেন্ডারি মেমোরি থেকে র্যামের মধ্যে আসছে, মানে সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরিতে কতগুলো প্রসেস আসছে মেন মেমোরির প্রাইমারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে কতগুলো প্রোগ্রাম এলো, এই প্রোগ্রামটাকে এই নাম্বারটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। কী বললাম, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বলতে কী বুঝলাম, যে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিতে কতগুলো প্রোগ্রাম বা প্রসেস ঢুকছে সেই অ্যামাউন্টটাকে বলছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। এটা কিন্তু মনে রাখতে হবে। তো কী হয়, র্যাম কী করে, র্যাম একাধিক প্রসেসকে হোল্ড করতে পারে, র্যামের মধ্যে একাধিক, র্যামের সাইজ উপর ডিপেন্ড করবে অবশ্যই। র্যামের সাইজ যত বেশি হবে তত পরিমাণে প্রসেস র্যামের মধ্যে স্টোর হবে, র্যামের সাইজ যত ছোট হবে তত কম পরিমাণে প্রসেস সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরির মধ্যে আসবে। তো র্যামের মধ্যে প্রত্যেকটা একাধিক প্রসেস যে এই যে সেকেন্ডারি মেমোরি থেকে বা হার্ড ডিস্ক থেকে যে র্যামের মধ্যে আসছে, এই যে কতগুলো প্রসেস আসছে সেটা হচ্ছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। এবারে দেখো যে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কীভাবে প্রসেসরের ইউটিলাইজেশনকে বৃদ্ধি করে, একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো আমরা। তো তার আগে আমি বলে দিই, এক্সাম্পল বোঝার আগে, যে প্রসেসের জেনারেলি দুটো কাজ হয়, প্রসেসের জেনারেলি দুটো টাস্ক থাকে। একটা টাস্ককে বলবো আমরা সিপিইউতে টাস্ক করে একটা, আর একটা ইনপুট আউটপুটের মাধ্যমে টাস্ক করা হয়। তো কী হলো, সিপিইউ প্রসেসের সিপিইউকে প্রয়োজন হলে সিপিইউ যাবে, এবং তখন যদি দেখা যায় যে সিপিইউ দেখে যে প্রসেসরে এই মুহূর্তে আমাকে দরকার নেই, ওর ইনপুট আউটপুটকে দরকার, ধরো প্রিন্টিংয়ের দরকার, স্ক্যানিংয়ের দরকার, সেই ক্ষেত্রে কী হবে, ওটাকে রিলিজ করে দেবে, কী হবে, সিপিইউ সেটাকে রিলিজ করে দেবে এবং সেটা তার জন্য ফ্রি করে দেবে তাকে, অ্যাকচুয়ালি সেই প্রসেসটাকে ফ্রি করে দেবে এবং সেটা চলে যাবে কার মধ্যে, ইনপুট আউটপুট মধ্যে চলে যাবে। তো আমি কি বললাম যে প্রসেস জেনারেলি দুটো কাজ করে, একটা সিপিইউর মধ্যে গিয়ে কাজ করে, একটা ইনপুট আউটপুটের মধ্যে কাজ করে। তো প্রসেসের যেমন ইনস্ট্রাকশন আছে, যদি সিপিইউর মধ্যে কাজ হয়ে গেছে এবার প্রসেস ইনপুট আউটপুটে যাবে, বা কিছুক্ষণের জন্য ইনপুট আউটপুটে যাবে, আবার হয়তো সিপিইউর মধ্যে ফিরবে। তো সিপিইউ সেই মুহূর্তে যখন দেখবে যে সে লিভ করতে চাইছে, তখন কিন্তু তাকে কী করে প্রিন্ট করতে চাইছে, তখন কী করবে, তাকে সিপিইউটা তাকে ছেড়ে দেবে, লিভ করে দেবে এবং সে বাকি ফাংশনটা করবে। এবারে দেখা যাক যে কীভাবে সিপিইউ এই পুরো ওভারঅল জিনিসটাকে ম্যানেজ করে। একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা সরল ভাষায় একটা জিনিস কি বুঝলাম, যে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে মাল্টি প্রোগ্রাম এনভায়রনমেন্টে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে যতগুলো প্রসেস আসবে সেটাকে আমরা বলবো ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমি ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কীভাবে সিপিইউ ইউটিলাইজেশনকে বৃদ্ধি করে সেটাই আমরা একটু দেখবো রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। তো ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, একটা র্যাম যার সাইজ হচ্ছে, র্যামের সাইজ হচ্ছে ধরো 4 MB, ক্লিয়ার। আর একটা প্রসেস যার সাইজ হচ্ছে 4 MB। কী ঘটনা ঘটবে, তো দেখো র্যামের সাইজও 4 MB, খুব ছোট্ট সাইজ, আমি বললাম যে প্রাইমারি মেমোরি ছোটো সাইজেরই হয়, তাহলে তার অ্যাক্সেস টাইম বেশি হয়। তো মেমোরি হচ্ছে 4 MB এবং প্রসেসর 4 MB, তাহলে কী হবে, একটা র্যাম কী করবে, একটা মাত্র প্রসেসকে হোল্ড করতে পারবে। তো সিপিইউ সেখান থেকে একটা প্রসেসকে তুলতে পারবে প্রতি টাইমে, এবং যখন তার এক্সিকিউশন হয়ে যাবে তখন অন্য প্রসেসকে সেখান থেকে তুলবে। এবারে দেখো প্রবলেমটা কোথায়, প্রবলেম হলো ধরো টি হচ্ছে তার ইকুয়ালস টু টাইম অফ, আমি ধরছি এটা টাইম ফর আইও অপারেশন, ইনপুট আউটপুট অপারেশনের জন্য ও
কী করছে, টিকে আমি ইউজ করছি। তো আমি কি বললাম যে প্রসেস দুটো হয়। প্রসেসকে কী বললাম যে প্রসেসে দুটো টাস্ক থাকতে পারে, একটা সিপিইউর মধ্যে টাস্ক থাকতে পারে, এটা ইনপুট আউটপুট টাস্ক থাকতে পারে। তো সিপিইউর মধ্যে টাস্ক যখন থাকবে না, যখন সিপিইউকে যখন বলবে আমি ইনপুট আউটপুটে যেতে চাই, সেই ক্ষেত্রে কী হবে, সিপিইউ তাকে রিলিজ করে দেবে। সিপিইউ রিলিজ করে বাকি ইনপুট আউটপুটে যে যাচ্ছে যখন, সেটাকে আমি টি দিয়ে ডিনোট করছি, মানে এটা টি ইউনিট অফ টাইম। তো এবং আমি বললাম যে 60% এই প্রসেসটা 60% প্রসেসগুলো 60% আইওকে ইউজ করবে। ক্লিয়ার হয়েছে? 60% টাইম ওর টোটাল টাইমে 60% ও আইওতে স্পেন্ড করবে। ঠিক আছে, করুক স্পেন্ড। এবারে তাহলে আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ সিপিইউ ইউটিলাইজেশন কত হলো, সিপিইউকে কতক্ষণ ইউজ করলো, তো প্রবাবিলিটি অফ সিপিইউ ইউটিলাইজেশন ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে 1 মাইনাস টি। সিম্পল। 1 থেকে টোটাল টাইম থেকে কী করলাম, আমি আইও টাইমটাকে বাদ দিয়ে দিলাম। তো যে টাইমটা তাহলে ইকুয়ালসটা আমি কি বলবো যে 40% ও স্পেন্ড করছে সিপিইউতে, 60% টাইম স্পেন্ড করছে ও আইওর মধ্যে। তাহলে কি দেখছি যে ও যখন 60% ওখানে 60% যখন 40% আয়ের মধ্যে স্পেন্ড করছে, সেই মুহূর্তে কিন্তু সিপিইউ আইডল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মেশিন অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে। তো নেক্সট টাইমে আমি দেখবো যে কি হয়, যে এবারে সাইজ বৃদ্ধি, র্যামের সাইজ বৃদ্ধি হলে লাভ কোথায় আমাদের, আর সে র্যামের সাইজ কীভাবে সিপিইউ ইউটিলাইজেশনকে ইনক্রিজ করে। র্যাম যত বড় হবে সিপিইউ তত ভালো কাজ করবে। কেন, তার কারণটা এবার আমরা বুঝতে পারবো যে প্রথম কন্ডিশন দেখলে, দ্বিতীয় কন্ডিশনে বললাম ঠিক আছে ডবল করে দেওয়া যাক। এইবারে র্যামের সাইজটা আমি কী করলাম, র্যামের সাইজটা আমি 8 MB করে দিলাম। প্রসেসর সাইজটা ওই থাকলো, প্রসেসর সাইজটা 4 MB থাকলো। তাহলে এই ক্ষেত্রে কী হলো, 4 MB থাকার পর কী হলো, টি ইকোয়াস আমি বলে দিয়েছি 60%, ওখানে 60% ইউটিলাইজেশন টাইম আমি মেনশন করে দিয়েছি আগে। তারপরে ওইটা নিয়েই চলি আমি। তো প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ সিপিইউ ইউটিলাইজেশন কী হচ্ছে এই ক্ষেত্রে দেখবো। তো দেখো প্রবাবিলিটি সিপিইউ ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, সিপিইউ ইকুয়াসটা কী হয়ে যাচ্ছে 1 মাইনাস, যেহেতু দেখো 8 MB র্যামের সাইজ, 4 MB প্রসেসের সাইজ, তাহলে আমি কি বলবো এই মুহূর্তে আমি দুটো প্রসেসকে র্যামের মধ্যে আনতে পারি। ক্লিয়ার হয়েছে? তো র্যামের মধ্যে আমার এই মুহূর্তে কী আছে, দুটো প্রসেস আছে, দুটো প্রসেসের কী হলো একই রকম আইও টাইম। ক্লিয়ার হয়েছে? 60%। তাহলে আমি কি বলবো, দুটো যদি একইভাবে হয় তাহলে আমি বলবো 1 মাইনাস টি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? 1 মাইনাস টি স্কোয়ার। তো 1 মাইনাস টি স্কোয়ার যে পরিমাণ টাইম হবে সেই টাইমটা আইওতে স্পেন্ড করছে, বাকিটা সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে। সো সিপিইউ ইউটিলাইজেশন যখন করছি আমি কি পাচ্ছি এখান থেকে, তো 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু 1, আর মাইনাস টি স্কোয়ার, টি কত আছে 6 আছে, 36 মানে 0.36 মাইনাস করে দাও। তো 0.36% বলছি, কিন্তু আমি এটা পার্সেন্টে ক্যালকুলেশন করছি। ক্লিয়ার হয়েছে? তো 0.36 মাইনাস করে দেওয়ার পর আমি যেটা বেরোচ্ছে সেটা হয়ে যাচ্ছে কত, আমি বলবো এটাকে যে এটা 64% হয়ে যাচ্ছে। দেখছো সিপিইউ ইউটিলাইজেশন এই ক্ষেত্রে কী হলো, 64% হয়ে গেল। কেন হলো, কারণ এখন আমি দুটো প্রসেসকে লোড করতে পেরেছি, কার মধ্যে, র্যামের মধ্যে। দেখো আমি বলছি প্রবাবিলিটির কথা, এইখানে এই কথা মাথার মধ্যে নিয়ে আসবে না যে সিপিইউ তো কখনো আইডল বসে থাকবে না। একটা প্রসেসকে এক্সিকিউট করার পর তো অন্য প্রসেসকে ফাইন্ড করবে, সেই টাইমটাকে অন্য প্রসেসে অ্যাক্সেস করবে। আমি বলছি এই সব চান্সেসের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল চান্স কোনটা, যখন প্রত্যেকটা প্রসেসই একই সঙ্গে আইওতে যেতে চাইবে। মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখনই তারা একই সঙ্গে যেতে চাইবে আইওর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাই ক্ষেত্রে প্রবাবিলিটি কী হবে, সিপিইউ ইউটিলাইজেশন কিন্তু দেখো সেই ক্ষেত্রেও কিন্তু 64% হয়ে যাচ্ছে, আগেরবার ছিল 40%। তারপরে কী বললাম আমরা, যে র্যামের সাইজ যখন ইনক্রিজ করলো, র্যামের সাইজ 8 MB হলো, তখন কিন্তু সিপিইউ ইউটিলাইজেশন ইনক্রিজ করে গেল। আরেকটা এক্সাম্পল নাও তোমরা, আরেকটা এক্সাম্পল বলছি, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। র্যাম, ধরো র্যাম হয়ে যাচ্ছে এবারে 16 MB। তো 16 MB র্যাম হয়ে গেল। তাহলে র্যাম 60 MB হলে এবার কী হবে, র্যাম 16 MB, প্রসেস কী হবে, এই সময় 4টে প্রসেস লোড হয়ে যাবে, প্রত্যেকটা 4 MB। তাহলে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, এই 4টে কী হলো, র্যামের মধ্যে লোড হয়ে গেল। ঠিক ভালো হয়েছে, র্যামের মধ্যে লোড হয়ে গেছে 4টে প্রসেস। তো প্রসেসগুলো প্রত্যেকটা 4 MB করে, তো প্রসেস কিন্তু একটা 4 MB করে মনে রাখবে, 4 MB প্রত্যেকটা প্রসেস কিন্তু 4 MB করে। তো 4 MB হওয়ার পরে কী হচ্ছে, এখানে সিপিইউ ইউটিলাইজেশন টাইম কত হয়ে যাচ্ছে, দেখো সিপিইউ ইউটিলাইজেশন টাইমের আগে আমাদেরকে টি ইকুয়াস টু কী হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে এখানে আমরা কি বলবো যে টোটাল আইও, টোটাল টি কত হয়ে যাচ্ছে আমাদের,
টোটাল টাইম ফর আইও অপারেশন কি, টোটাল টাইম ফর আইও অপারেশন কি হয়েছে, ইকুয়াল টাইম বলবো T⁴। এখানে টোটাল টাইম ফর আইও অপারেশন কত ছিল, T⁴, সিম্পল কথা, T⁴, চারটে প্রসেস আছে, চারটে প্রসেস যদি আছে তাহলে সিপিইউ ইউটিলাইজেশন কী হবে, সিপিইউ ইউটিলাইজেশন হয়ে যাবে কত, 1 মাইনাস T⁴। তাহলে দেখো টি ইকোয়াস কত, টি ইকোয়াস 60% আমি বলেছি, তো 60% মানে এখানে 6 কত হয়ে যাবে, এখানে মাইনাস করো T⁴, T⁴ 6 আচ্ছা, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্রায় 87%, তোমার 12 পয়েন্ট সামথিং এখানে বেরিয়ে যাবে, তাহলে এখানে 12 পয়েন্ট সামথিং বেরিয়ে গেলে 87% এবং কাছাকাছি চলে আসবে, 87%। ক্লিয়ার হচ্ছে? তো 87% যদি ইউটিলাইজেশন টাইম হয় আমার 11 পয়েন্ট সামথিং, হ্যাঁ 87% ক্যালকুলেট করে নিও, 6 ইন্টু 0.6 ইন্টু 0.6 ইন্টু 0.6 ইন্টু 0.6 ইন্টু 0.6 কত হয়, 87% আসবে। ঠিক আছে, তো আমি কি দেখলাম এই ক্ষেত্রে কিন্তু ইউটিলাইজেশন টাইম আবার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তো যত আমাদের র্যামের সাইজ বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সিপিইউর মধ্যে বেশি পরিমাণ প্রসেস আসতে পারছে, সিপিইউর মধ্যে যখন বেশি পরিমাণ প্রসেস আসতে থাকছে তখন র্যামের মধ্যে যখন বেশি পরিমাণ প্রসেস আসতে থাকছে তখন কিন্তু সিপিইউ অনেকগুলো প্রসেসকে এক্সিকিউট করতে পারছে এবং তার ফলে কী হচ্ছে, সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে যাচ্ছে। তো আমাদের মধ্যকথা কী হলো, মধ্যকথা র্যামের সাইজ যতটা ইনক্রিজ করবে, র্যামের সাইজ যতটা ইনক্রিজ করবে তো সেকেন্ডারি মেমোরি থেকে র্যামের মধ্যে বেশি পরিমাণ প্রসেস ঢুকতে পারবে, যত পরিমাণ প্রসেস র্যামের মধ্যে ঢুকতে পারবে সিপিইউ তত বেশি পরিমাণ প্রসেস পাবে, এবং সিপিইউ যখন বেশি পরিমাণ প্রসেস থাকবে তাহলে আমরা কী বললাম, প্রবাবিলিটি তাদের মধ্যে যে প্রসেসগুলো যে সিপিইউকে প্রয়োজন তার থেকে বেশি আইওকে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কি বললাম, দেখো যে এর মাধ্যমে র্যামের সাইজ ইনক্রিজ করার মাধ্যমেও কিন্তু সিপিইউ ইউটিলাইজেশনটা আমরা বাড়াতে পারছি। এরপরে যদি আমরা এটাকে 32 বিট করতাম, আরও 32 বিট করতাম, তাহলে আমরা দেখতাম যে এইটা ইউটিলাইজেশন টাইম প্রায় 100% ক্রস করে দিত, 100% হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিপিইউকে ইউটিলাইজ করতে গেলে আমাদের প্রয়োজন কি, সিপিইউকে 100% ইউটিলাইজ করতে গেলে আমাদের র্যামের সাইজকে বৃদ্ধি করতে হবে, কারণ র্যাম প্রায় সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে সমস্ত প্রসেস লোড হয় যেগুলো সিপিইউ যেগুলো নিয়ে কাজ করছে। এই ওভারঅল রেসপন্সিবিলিটি কার, এই ওভারঅল রেসপন্সিবিলিটি কিন্তু অপারেটিং সিস্টেমে। তাহলে অপারেটিং সিস্টেমে কী করে, প্রসেসগুলোকে সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরিতে নিয়ে আসে এবং সিপিইউ মেন মেমোরি থেকে সেগুলো তুলে নেয়, এবং সেখানে আমি কি বললাম, একটা প্রসেসের দুটো টাস্ক থাকতে পারে, একটা সিপিইউ আর একটা আইও। যদি প্রসেসগুলো আইওতে যেতে চাই, প্রত্যেকটা প্রসেস একই সঙ্গে আইওতে যেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি র্যামের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু সিপিইউ ইউটিলাইজেশনটা বৃদ্ধি পায়। আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম তোমাদের তিনটে ক্ষেত্রেই, তোমরা আশা করি বুঝতে পেরেছি এই জায়গাটা। তো এই মধ্য কথা ছিল, এইটাই ছিল টোটাল মেমোরি ম্যানেজমেন্ট, কীভাবে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ডেটা আসে এবং কী করে প্রাইমারি মেমোরি থেকে সিপিইউ সেগুলোকে ইউটিলাইজ করে বা অ্যাক্সেস করে। তো আমি বললাম বড় মেমোরি হলে অ্যাক্সেস টাইম বেশি হবে, ছোটো মেমোরি হলে অ্যাক্সেস টাইম কম হবে, কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমে দুটোই জিনিসই বর্তমান, বড় মেমোরিও আছে, অ্যাক্সেস টাইমও ফাস্ট। তাই আমরা কী করি, র্যামের সাইজটা একটু বেশি কিনি জেনারেলি। তো র্যাম যত বেশি হবে তত পরিমাণ প্রসেস কিন্তু র্যামের মধ্যে লোড হবে, আর র্যামের মধ্যে যত বেশি প্রসেস লোড হবে সিপিইউ কিন্তু তত দ্রুত কাজ করবে প্রসেসগুলোকে নিয়ে এবং মেশিন স্পিড ফাস্ট হবে। তাই অ্যাক্সেস টাইম বৃদ্ধি করতে গেলে আমাদেরকে অপারেটিং সিস্টেম কী করে, এই দুটোর মধ্যে কিন্তু ডেটা আদান প্রদান করে। এবারে আমরা কি দেখব যে এই যে মেমোরি অ্যালোকেট হচ্ছে সেকেন্ডারি মেমোরি টু র্যামের মধ্যে, এটা দু ধরনের হতে পারে। একটা হতে পারে কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন, আর একটা হতে পারে নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন। এই দুটো আমি নেক্সট ভিডিওতে দেখবো যে কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন কেমন জিনিস এবং নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন কেমন জিনিস। এবং তারপরে দেখবো যে আমরা কি বললাম, সিপিইউ কী ধরনের সিগন্যাল জেনারেট করে। সিপিইউ জেনারেলি যে অ্যাড্রেস জেনারেট করে সেটা লজিক্যাল অ্যাড্রেস, এবং প্রাইমারি মেমোরি যে বা মেন মেমোরি যে অ্যাড্রেস স্টোর করে সেটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একজন ট্রান্সলেটরের প্রয়োজন, সেই ট্রান্সলেটিংয়ের কাজটা কিন্তু অপারেটিং সিস্টেম করে, তোমরা এটা জানোই। তো এই যে কী বলবো আমরা, এটা আমরা পড়বো যে অ্যাড্রেস ট্রান্সলেশন কীভাবে হয়। তো তার আগে আমরা কন্টিজিউয়াস মেমোরি এবং নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন দেখবো, দেন আমরা অ্যাড্রেস ট্রান্সলেশন দেখবো। আবার এই ভিডিওতে আমরা দেখলাম যে আমাদের অপারেটিং সিস্টেম কীভাবে মেমোরিকে ম্যানেজ করে, তার জন্য আমি তোমাদের যাবতীয় যা যা ব্যাপারগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। এখানে তোমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছো।